অবনীজ হিস্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের জন্য আলোর বীরে এই গল্পটি নিয়ে হাজির হয়েছি। গল্পটি অনেক বড়, তাই আপনাদেরকে পর্ব আকারে এই গল্পটি শোনাবো। ভালো করে খেয়াল করতেই দেখলো মেয়েটা সিঁড়ির ফ্লোরে বসে রেলিংয়ের মাথাতে গিয়ে ঘুমিয়ে আছে। ইনাম বা তা হাতে থাকা ঘড়িতে চোখ বুলালো। রাত 9:15। অনেকক্ষণ ধরেই কি এভাবে বসেছিল? ইনাম কয়েক কদম এগিয়ে গেল, নিচু হয়ে ঝুঁকে ডাকতে লাগলো। 2-3 বার ডাকার পরে প্রিয়তা হুড়মুড় করে ঘুম থেকে উঠল। বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে তাকাতেই ইনামকে দেখলো। ইনাম প্রিয়তার দিকেই তাকিয়ে আছে। আপনি এখানে? প্রিয়তার কথা শুনে ইনাম বিরক্ত হয়ে বলল, এই সেম কথাটা আমার তোমাকে জিজ্ঞেস করার কথা ছিল। এখানে কি করছো? বাসায় ঠিকানা পেলে কি করে? মার কাছে থেকে নিয়েছো ঠিকানা? আম্মুর কাছ থেকে? তো কি দরকারে এসেছো? থাকার জন্য এসেছি। হাতে ব্যাগ দেখতে পাচ্ছেন না? ইনাম অবাক হয়ে বলল, মানে তুমি এখানে থাকবে? কিসের জন্য? কিসের জন্য মানে? আমি আপনার বউ, আপনার সাথে আমি থাকবো না তো কার সাথে থাকবো? কিছু একটা ভেবে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে চোখ ছোট ছোট করে প্রিয়তা এগোতে লাগলো ইনামের দিকে। প্রিয়তাকে এগোতে দেখে ইনাম অবাক হলো। প্রিয়তা এসে একদম ইনামের থেকে কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে বলল, বাসাতে আপনার সংসার আছে? মানে মানে আরেকটা বউ আছে যাকে লুকানোর জন্য আমাকে বাসায় রাখতে চাচ্ছেন না? কিসব উল্টোপাল্টা বলছো? মাথা কি ঠিক আছে? প্রিয়তা ইনামের দিকে তাকিয়ে দূরে সরে গিয়ে বলল, তাহলে আমাকে এখানে থাকতে দিবেন না কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কথাটা শুনে ইনাম শুকনো ডোক গিলল। এদিক ওদিক তাকিয়ে থেকে বলল, কিসের ঘাপলা? বিয়ের রাতে যার সাথে লুকিয়ে কথা বলছিলেন ফোনে, ওই মেয়েটা নিশ্চয়ই এ বাসায় আছে। আপনার সাথে থাকে, তাই না? ইনাম অবাক হয়ে বলল, আমি তোমাকে আগেও বলেছি আমি ওই দিন কোনো মেয়ের সাথে কথা বলছিলাম না, আমার কলিগের সাথে কথা বলছিলাম। এই একটা বিষয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? প্রিয়তা তাচ্ছিলে হাসি এসে বলল, বিয়ের দিন কারোর কলিগ ফোন দেয়, তাও আবার রাতের বেলা? সারাদিন আমাকে ফোনে পায়নি, রাতে পেয়েছে। আচ্ছা, মানলাম আপনার কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। আমাকে বাসায় ঢুকতে দিন। সেই সকালবেলা আসছি, এসে দেখি দরজা তালা দেওয়া। সারাদিন সিঁড়িতে বসেছিলে। তো আপনার ফোন নাম্বারও তো আমার কাছে ছিল না। দেখো, আমি এখন বাসায় ঢুকতে দিতে পারবো না, আমার প্রবলেম আছে। আর আম্মুও না, না জানি না ডিসকাস করে হুট করে পাঠিয়ে দিয়েছে তোমায়। চলো বাসে তুলে দিচ্ছি তোমাকে, এসি বাসে, কোনো ঝামেলা ছাড়াই পৌঁছে যাবে। প্রিয়তা অবাক হয়ে বলল, কেমন হাসবেন আপনি? আপনার স্ত্রী সারাটা দিন ধরে না খেয়েছিল, বাইরে সিঁড়িতে বসেছিল, কই ঘরে নিয়ে একটু খাতির আপ্যায়ন করবেন, খাবার খেতে দিবেন, তা না করে আমাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। আপনি এমন কেন? খাবার বাইরে রেস্টুরেন্টে নিয়ে খেয়ে নেবে। আমি বাইরের খাবার খেতে পারি না। ইনাম কিছু বলতেই যাবে, হুট করে এক মহিলা এসে বলল, আরে ইনাম, বাড়ি থেকে চলে এসেছ? ইনাম একবার প্রিয়তার দিকে তাকিয়ে বলল, জি, গতকালই এসেছি। মহিলার চোখে এবার প্রিয়তাকে পড়ল। ভ্রু কুঁচকে বলল, এই মেয়েকে? ইনাম কিছু বলতেই যাবে, প্রিয়তা হেসে বলল, আমি ওনার স্ত্রী। মহিলা অবাক হয়ে বলল, ইনাম, তুমি বিয়ে করেছ? কবে? দাওয়াত তো দিলে না। ইনাম প্রিয়তার দিকে তাকলো, দেখলো প্রিয়তা হেসে ইনামের দিকে তাকিয়ে আছে। ইনাম কোনো মতে হাসার চেষ্টা করে বলল, আসলে বিয়েটা হুট করে হয়ে গেল, তাই আপনাকে দাওয়াত দেওয়া হয়নি। মহিলা এগিয়ে প্রিয়তার মুখ থুনতি ধরে বলল, বাহ, মাশাল্লাহ, এত মিষ্টি একটা মেয়ে। শোনো, আমি পাশের ফ্ল্যাটে থাকি, আমার হাজবেন্ড বিদেশে থাকে, আর ছোট ছোট 2টা মেয়ে আছে। কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমার বাসাতে আসতে পারো, গল্প করব দুজন, ঠিক আছে? প্রিয়তা হেসে মাথা নাড়ালো। মহিলাও হেসে নিজের বাসায় চলে গেল। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? দরজা খুলুন। তুমি শিওর যে এখন থেকে তুমি এখানেই থাকবে? হুম। ইনাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কিন্তু সারাদিন বাইরে থাকবো। একা একা থাকতে হবে তোমায়। পারবে একা একা থাকতে? সেটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমাকে ঘরে ঢুকতে দিন, আমার গরম লাগছে অনেক। আর কোনো উপায় না পেয়ে ইনাম পকেট থেকে চাবি রিং বের করে দরজায় লক খুলতেই প্রিয়তা দৌড়ে রুমে ঢুকে গিয়ে সোফায় বসে পড়ল হেলান দিয়ে। এখন একটু শান্তি লাগছে। ব্যাগগুলো নিবে কে? আপনি নিয়ে আসুন, আমি সারাদিন ব্যাগ নিয়ে টই টই করে ঘুরেছি। ইনাম বিরক্ত হয়ে ব্যাগগুলো নিয়ে বাসায় ঢুকে দরজা আটকে দিল। প্রিয়তা এবার শোয়া থেকে উঠে বসলো, আশপাশ তাকালো,
সামনেই টিভি দেখে উঠে দাঁড়ালো, দৌড়ে গিয়ে টিভির সামনে দাঁড়ালো, 2 হাত মেলে টিভির সাইজ বোঝার চেষ্টা করলো। দেখলো টিভি ওর হাতের থেকেও বড়। অবাক হয়ে বলল, এত বড় টিভি! যাও ফ্রেশ হয়ে আসো, পরে টিভি দেখিও। প্রিয়তা সম্মতি জানিয়ে কিছু একটা ভেবে বলল, আপনার কি কোনো প্রেমিকা আছে? না। কেন? তাহলে আমি যে রাগ করে বাবার বাড়ি চলে গেলাম, আপনি আমাকে বাড়িতে এনে নিজেই ঢাকাতে এসে পড়লেন কেন? তেমন কিছু না বলে ব্যাগ থেকে কাপড় বের করে বলল, ওয়াশরুম কোথায়? ইনাম দেখিয়ে দিতেই কিছু দূর যেয়ে আবার পিছনে ফিরে বলল, আপনি আমাকে আসার সময় নিয়ে আসতে পারতেন। এভাবে কাউকে না জেনে ঢাকায় ফেরত আসাটা মোটেও ঠিক হয়নি। আপনার মা আপনাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন। আমি ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করে চলে এসেছেন। প্রিয়তা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ইনাম কিছুক্ষণ দাঁড়িয়ে রইল শটান হয়ে। আসলেই মাকে বলে আসা উচিত ছিল, কিন্তু কিছু করারও তো ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলল। কয়েকদিন আগে বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে ইনাম। যদিও এই বিয়েতে তার কোনো মতই ছিল না। তার মনে হচ্ছিল সে মেয়েটাকে ঠকাচ্ছে। তার উচিত হচ্ছে না মেয়েটাকে বিয়ে করা। কি হলো, কবুল বলছিস না কেন? ইনাম আশপাশ তাকাতেই দেখলো সবাই তাকিয়ে আছে তার দিকে। আর কিছু না ভেবে মনের সকল জড়তা দূর করে কবুল বলতেই বিয়ের কাজ সম্পন্ন হলো। প্রিয়তাকে বাসর ঘরে বসানো হয়েছে। ইনাম রুমে ঢুকতেই প্রিয়তা উঠে ইনামকে সালাম করতেই যাবে। ইনাম বাধা দিয়ে বলল, সালাম করতে হবে না। শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো, তোমাকে এত ভারী শাড়ি পরতে দেখে আমার নিজেরই গরম লাগছে। আর তুমি করে বলছি বলে কিছু মনে করো না। তুমি আমার থেকে 5-6 বছরের ছোট হবে, তাই তুমি করে বলছি। ইনাম বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ পকেট থাকা মোবাইল তীব্র শব্দে বেজে উঠল। ফোনের স্ক্রিনের নাম দেখে পিছু ফিরে উকি দিয়ে দেখলো প্রিয়তা ওয়াশরুম থেকে বেরিয়েছে কিনা। এখনো বেরোনি দেখে কল রিসিভ করে বলল, বলেছিলাম এত রাতে ফোন না করতে। তো এটা কি কাল বলা যেত না? আর কল দিবি না, আমি কালকে দেখা করব, নিজে গিয়ে কথা বলবো। কল কেটে পিছনে ফিরতেই দেখলো প্রিয়তা হাতে তাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে দাঁড়ালো, নিজেকে সামলে নিল। কিছু বলতেই যাবে প্রিয়তা বলল, এত রাতে কার সাথে কথা বলছিলেন? আমার এক কলিগের সাথে। তো কেন বললেন যেন ফোন না করে? কালকে গিয়ে ডিসকাশন করবেন। বেশি রাত হয়ে গেছে বলেই বলেছি এই সময় যেন আর ফোন না করে। আর কাজের ব্যাপার, তাই কালকে দেখা করতে বলেছি। কিন্তু আপনি তো ছুটি নিয়েছেন। তাহলে? আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। কাল সকালে যা প্রশ্ন করার করো, আমি অনেক টায়ার্ড। বলেই বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুতে শুতে বলল, তুমি বিছানায় ঘুমাও। প্রিয়তা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাবা মা শেষে কিনা এরকম একটা লোকের সাথে বিয়ে দিল। সকালে ঘুম ভাঙতেই ইনাম বিছানার দিকে তাকিয়ে দেখল প্রিয়তা নেই। ব্রু কুচকে এলো। পরক্ষণে ভাবলো হয়তো রুমের বাইরে গিয়েছে। শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নামতেই দেখলো মা টেবিলে খাবার রাখছেন। ইনামকে দেখে বললেন, তুই একা কেন? বৌমা কোথায়? ও ও তো ঘরে নেই। কেন এখানে আসেনি? আমি তো ভাবলাম ও মনে হয় তোমার সাথে কথা বলার জন্য এসেছে। কই না তো, ও তো আসেনি। তাহলে কোথায় গেল? ছাদে যায়নি তো? ছাদে কি করে যাবে? ছাদ তো তালা মারা। রেহেনা বেগম রান্না করে কেবল কিচেন থেকে বের হয়েছেন। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। এত সকালে আবার কে এলো? আঁচলে বেজে হাত মুছতে মুছতে দরজা খুলেও মেয়েকে দেখে অবাক হলেন। বিস্ময় নিয়ে বললেন, কি রে তুই? প্রিয়তা বিরক্ত নিয়ে বলল, হ্যাঁ আমি। অবাক হবার কি আছে? মনে হচ্ছে আজ প্রথম দেখলে, আগে কোনোদিন দেখোনি। তুই এসেছিস কেন? জামাই বাবা কই? তোমার জামাই বাবা কই কিভাবে জানবো? কই আবার? কই আমার খবর নিবে, খাবার খাওয়াবে, আদর আপ্যায়ন করবে, তা না করে ওনার কথা জিজ্ঞেস করছো? রেহানা বেগম বুঝলেন মেয়ে রেগে আছে। এখন আরো প্রশ্ন করলে এভাবে উল্টো উত্তর দিতে। দরজার সামনে থেকে সরে এসে বললেন, ঘরে আয়, বস, আমি পানি আনছি তোর জন্য। হাতে থাকা সুটকেসটা ঘরের ভিতর এনে রেখে নিজের রুমে গেল। ফ্যান চালিয়ে বিছানায় বসলো। পুরা ঘেমে গিয়েছে। নে পানি খা। মায়ের হাত থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে পাশের টেবিলে রেখে দিল। রেহানা বেগম এবার মেয়ের পাশে বসলেন। হাত নিজের কোলে রেখে বললেন, কি হয়েছে? ঝগড়া করেছিস? তাহলে কেউ কিছু বলেছে? না। এসেছিস কেন? বিয়ের পরে এভাবে হুটহাট আসা যায়? কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওই বাড়ির কেউ জানেন তুই যে এখানে এসেছিস? প্রিয়তা মাথায় হাত নাড়িয়ে বলল, না। ইনামকেও বলিসনি? প্রিয়তা চুপ করে রইল। রেহানা বেগম বিরক্ত হয়ে বললেন, কি যে করিস না? ওই বাড়ির মানুষ এখন তোকে না পেয়ে টেনশন করছে না? ইনামকে জানিয়ে আসতে।
প্রিয়তা মনে মনে হাসলো, যে ওকে পাত্তাই দেয় না, যার সাথে রাগ করে চলে এসেছে তাকে বলে আসবে। বিষয়টা হাস্যকর না? রেহানা বেগম উঠে চলে গেলেন, ইনামদের জানিয়ে দিয়ে যে প্রিয়তা এই বাড়িতে আছে। মা চলে যেতেই প্রিয়তা সোজা হয়ে বিছানায় শুয়ে পড়ল। সারা রাত ঘুম হয়নি, ঘুম আসছে অনেক। চোখ দুটো বন্ধ করতেই ঘুমে তলিয়ে গেল। প্রায় 2 দিন পেরিয়ে গেছে, প্রিয়তা এখনও নিজের মায়ের বাড়িতে। ভেবেছিল ইনাম ওকে নিতে আসবে, কিন্তু ইনাম নিতে আসাটা দূরের কথা, ফোনটাও করেনি। রাহানা বেগম এসে বললেন, কি রে, ইনাম আসে না কেন? ও কি আসবে না? আমি কি করে জানবো? মেয়ের এমন তেরা কথা শুনে হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ বাদেই রায়না বেগম এসে বললেন, ইনাম কাউকে কোনো কিছু না জেনে ঢাকায় চলে গেছে, তুই আসার পরের দিনই। প্রিয়তা অবাক হয়ে বলল, ঢাকায় চলে গেছে? হুম। বিকালে তোর কাকা শ্বশুর আসবে নিতে, রেডি থাকিস। আমিও ঢাকাতে যাব। রেহানা বেগম অবাক হয়ে বললেন, কি? কেন? কেন আবার? ঢাকাতে আমার যে চাকরিটা কনফার্ম হয়েছিল সেখানে জয়েন করব। কিন্তু তুই তো বলেছিলি চাকরিটা করবি না। তখন বলেছিলাম করব না, এখন বলছি করব। যা ভালো বুঝিস তাই কর। প্রিয়তা ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে চিল দিয়ে চুল মুছতে মুছতেই ইনাম এসে বলল, খাবার রেডি করা আছে, খেয়ে নাও। খাবারের কথা শুনতেই প্রিয়তার পেটের খিদায় মোচড় দিয়ে উঠল। তোয়ালে রেখেই ইনামের পিছু পিছু ডাইনিং টেবিলে আসতেই ইনাম বলল, চেয়ারে বসো। প্রিয়তা চেয়ারে বসতেই ইনাম প্লেট এগিয়ে দিল প্রিয়তার দিকে। প্রিয়তা প্লেটের দিকে তাকিয়ে বলল, ডিম ভাজি? ঘরে আর কিছু ছিল না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। খেয়ে নাও। আর শোনো, সামনের বাম পাশের রুমটা আমার, আর ডান পাশের রুমটা তোমার, ঠিক আছে? প্রিয়তা মাথা নাড়িয়ে এক লোকমা মুখে দিয়েই ইনাম বলল, তাহলে আমি যাচ্ছি, খাওয়া শেষ হলে তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। বলে বসা থেকে উঠে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। ইনামের যাওয়ার দিকে তাকিয়েছিল প্রিয়তা। দরজা লাগাতে দেখে ভ্রু কুঁচকে এলো প্রিয়তার। আচ্ছা, এই লোক দরজা আটকালো কেন? উনি কি মেয়ে? মেয়েরাই না দরজা আটকায়। আর কিচ্ছু না ভেবে খাওয়াতে মনোযোগ দিল। পরের দিন চোখে মুখে রোদ পড়তেই চোখ মুখ কুঁচকে এলো প্রিয়তার। শোয়া থেকে উঠে আর মোড়া ভেঙে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুম থেকে ড্রয়িং রুমে পা রাখতেই ইনাম ব্রেকফাস্ট টেবিলে রাখলো। আপনাকে রান্না করতে হবে না, এখন থেকে আমি রান্না করব। ইনাম ইশারায় বসতে বলল। প্রিয়তা বসে পরোটা ছেড়ে এক টুকরো মুখে দিতেই ইনাম বলল, যাচ্ছ কবে? মুখে থাকা পরোটা চিবাতে চিবাতে বলল, আমি যে যাব কে বলেছে আপনাকে? মানে? মানে আমি এখানে থাকবো আগেই বলেছি। ইনাম আর কিছু না বলে খাবার খেয়ে উঠে পড়ল। রেডি হয়ে জুতা পরতে পরতে বলল, আমি রাতে আসবো। হুম। দরজায় লক দিয়ে রাখবে? হুম। বলেই রুম থেকে বেরিয়ে যেতে নিলেই প্রিয়তা বলল, শুনুন, তাড়াতাড়ি বলো, আমার একটা জব হয়েছে, আজকে জয়নিং এর ডেট। ইনাম অবাক হয়ে বলল, তার মানে তুমি চাকরির জন্য এসেছো? হুম। কংগ্রাচুলেশনস। সময়ের অভাবে বেশি কিছু জানতে পারলাম না। যাই হোক, বেস্ট অফ লাক। আপনার কোনো আপত্তি নেই? আপত্তি কেন থাকবে? এই যে আপনার বউ চাকরি করবে এটা নিয়ে? না, এতে আপত্তি করার কি হলো? নিজ যোগ্যতায় চাকরি পেয়েছো, আমার আমার কি অধিকার আছে তোমাকে আটকানোর? যাই হোক, লেট হয়ে গেছে, আমি আসছি। আর হ্যাঁ, সরি, তোমাকে আমার পৌঁছে দেওয়ার দরকার ছিল, যেহেতু ঢাকা শহরের কিছুই চেনো না। কিন্তু আমার হাতে টাইম নেই। এই টাকাটা রাখো, ক্যাবে করে চলে যেও। ইনাম যেতেই প্রিয়তা যাবার জন্য রেডি হতে লাগলো। দরজা লক করে বাইরে বেরিয়ে আসলো, একটা ট্যাক্সি নিয়ে নিল। ইনাম অফিসে বসে ফাইল দেখছিল। এই কয়েকদিনে অনেক ফাইল জমা হয়ে গেছে। সামনে থাকা কফির মগে এক চুমুক দিয়ে ফাইলের পেজ উল্টে পাল্টে দেখছি। দরজার নক শুনে পারমিশন দিল দরজার উপর প্রান্তের মানুষটাকে আসার জন্য। ম্যানেজার সাহেব এসে বললেন, স্যার, আমাদের অফিসে একজন নতুন স্টাফ এসেছে। হ্যাঁ তো, ওনাকে ওনার কাজ বুঝিয়ে দিন। উনি একটা বিষয় বুঝতে পারছেন না, বারবার একই ভুল করে যাচ্ছেন। আপনি যদি একটু... আচ্ছা, ডাকুন ওনাকে, উনি আমার সাথেই আছে। তাহলে আসতে বলুন ভেতরে। ম্যানেজার সাহেব বাইরে গিয়ে নিয়ে আসলো নতুন স্টাফকে। এই যে স্যার, ফাইলের দিকে চোখ রেখেই বলল, বসুন। ম্যানেজারকে উদ্দেশ্য করে বলল, আপনি যেতে পারেন এখন। তো বলুন কোন বিষয়টা বুঝতে পারছেন না। বলেই সামনে তাকাতেই কাউকে দেখতে পেল না। ভ্রু কুঁচকে এলো ইনামের। ম্যানেজার কি তার সাথে মশকরা করছে? নতুন স্টাফ কোথায়? কই, দেখতে পাচ্ছে না তো সে। চেয়ার থেকে উঠে ডাকতে যাবে, হঠাৎ চোখ পড়ল টেবিলের নিচের দিকে। দেখলো একটা মেয়ে ফ্লোর থেকে কাগজ কুড়াচ্ছে। কাগজ কুড়াতে কুড়াতেই বলল, সরি স্যার, কাগজগুলো পড়ে গিয়েছে। ইনাম আপাতত মেয়েটার মুখ দেখে নিচু হওয়ার কারণে সব চুল সামনে এসে পড়েছে, তাই মুখটা দেখা যাচ্ছে না।
সব কাগজ উঠিয়ে বসা থেকে উঠে সামনে তাকাতে ভূত দেখার মতো চমকে উঠল মেয়েটি। ইনামও মেয়েটাকে দেখে যে চমকিয়েছে সেটা ওর মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। মেয়েটা অবাক হয়ে চিল্লিয়ে বলল, আরে ইনাম, তুই? ইনামও অবাক হয়ে বলল, এসা তুই এখানে? তুই নতুন স্টাফ? হ্যাঁ তুই? থুকু, আপনি আমার বস। ইনাম বিরক্ত হয়ে বলল, আপনি বলবি না, যেভাবে ডাকছিলে সেভাবেই ডাক। বাইরে সবাই কি মনে করবে? যা মনে করার করুক, আমার কি? এসা হেসে বলল, আমি তো ভাবতেই পারিনি তোর সাথে এভাবে দেখা হয়ে যাবে। আমিও। বস, কি বুঝিসনি, বুঝিয়ে দিচ্ছি। এসা চেয়ার টেনে বসলো। ইনামও তার নিচের চেয়ারে বসতেই এসা ফাইল এগিয়ে দিল। ফাইলে চোখ বুলিয়ে বলল, সহজই তো, আমি তোকে আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। বলেই সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। প্রিয়তা অফিসে বসে আছে, সামনে কম্পিউটার দিকে আনমনে তাকিয়ে আছে। ইনামের বিষয়টা ওর মাথা থেকে যাচ্ছিলই না। লোকটা ওকে এভাবে ইগনোর কেন করছে? অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকা ছাড়া আর কি কারণ হতে পারে? কিন্তু উনি তো বলছেন ওনার সাথে কোনো মেয়ের সম্পর্ক নেই। মিথ্যা বলছে নাকি সত্য বলছে? বুঝবে কি করে? কোনো না কোনো কারণ তো আছেই, নয়তো এভাবে ইগনোর করার কোনো মানে হয় না। কারণটা কি? ওনার কি আমার পছন্দ হয়নি? পছন্দ না হলে তো সরাসরি বলে দিতে পারে, এভাবে ইগনোর না করে। লোকটা তো কিছু বলছেও না। আচ্ছা, উনি আমাকে কি বলছে? না এই কারণে যে আমি মন খারাপ করব বা কাবিনের টাকা ফেরত চাইব? এটাও হবে। এছাড়া ইগনোর করার জন্য অন্য কোনো কারণ তার চোখে ধরা পড়ছে না। কি হলো? কি ভাবছেন? আর সামনের দিকে তাকিয়ে কি টাইপ করছেন দেখি? ম্যানেজার কথাটা বলেই কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখতেই দেখলো সেখানে TUI এরকম হজবরল টাইপের লেখা। প্রিয়তা মাথা নিচু করে ফেললো। চাকরির প্রথম দিনই কি এক ভুল করে বসলো। মুখ ফুটে বলল, সরি স্যার, আর এমন হবে না, মনে থাকে যেন। বলে সেখান থেকে চলে যেতেই প্রিয়তা চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। মনে হলো নিঃশ্বাসের সাথে মাথার থাকা সকল চিন্তা ভাবনাকে বের করে দিয়েছে। কাজে মনোযোগ দিল। কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে গেছে। আশেপাশে তাকাতেই দেখলো সবাই দুপুরে খাবার খাচ্ছে। প্রিয়তার খিদা পেয়েছে। সকালে 2টা পরোটা খেয়ে বেরিয়েছিল, তারপর পেটে একটা দানাও খাবার পড়েনি। খাবারও নিয়ে আসেনি। বাইরের খাবার এরকম একদম খেতে পারে না, কিন্তু খিদার চোটে বসে থাকতে পারছে না। তাই আর না পেরে ক্যান্টিনের দিকে গেল খাবার কিনতে। এসা ইনামের দরজা নক করলো। ইনাম আসার অনুমতি দিয়ে এসা কেবিনে ঢুকতে ইনাম বলল, তুই এই লাঞ্চ টাইমে? এসা টেবিলের উপর টিফিনের বক্স রেখে বলল, খাবার খেয়ে নে। তুই কি খাবি? আমার খাওয়া শেষ, আম্মু একটু বেশি দিয়েছে খাবার, সে নিয়ে গেলে বকবে। ইনাম অবাক হয়ে বলল, কিন্তু আমি তো খাবার ক্যান্টিন থেকে কিনে এনেছি। বাইরের খাবার খেয়ে খেয়ে পরে অসুখ হবে, ক্যান্টিনের খাবারটা আমাকে দিয়ে দে। এশা ক্যান্টিনের খাবার নিয়ে চলে গেল। ইনাম এশার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ হঠাৎ প্রিয়তার কথা মনে হলো, সে নিশ্চয়ই এখন লাঞ্চ করছে। কি দিয়ে লাঞ্চ করছে? ঘরে তো কোনো খাবার ছিল না। পরক্ষণে ভাবলো ক্যান্টিন থেকে নিয়ে খেয়ে নিবে হয়। এত চিন্তা করার কি আছে? প্রিয়তা ক্যান্টিন থেকে খাবার কিনে নিয়ে যাচ্ছিল, হঠাৎ হাতে থাকা মোবাইল বেজে উঠল। মোবাইলটা রিসিভ করতেই মা বলল, কি রে, তুই এখন কোথায়? অফিসে। আর কোথায় থাকবো? ইনাম তোকে দেখে খুশি হয়েছে? কথাটা কানে যেতেই প্রিয়তার মুখ কালো হয়ে গেল। মা কি আর জানে ইনাম তার মেয়েকে দেখে বাড়িতে পাঠিয়ে দিতে চেয়েছিল? দেখেই ওনার মুখের একরাশ অন্ধকার নেমে এসেছিল। মুখে আবার হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ মা, অনেক খুশি হচ্ছে। আচ্ছা আমি রাখছি, পরে কথা হবে। অফিসে আছি তো। আচ্ছা। ফোনটা রেখে সামনে হাঁটতে যাবে, হঠাৎ একজনের সাথে ধাক্কা লেগে হাতে থাকা সব খাবার নিচে পড়ে গেল। প্রিয়তা একবার ফ্লোরে থাকা খাবারের দিকে তাকিয়ে সামনে তাকাতে অবাক হয়ে গেল। ইনাম একটা কাজে ক্যান্টিনের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ প্রিয়তাকে দেখে থমকে গেল। প্রিয়তা অবাক হয়ে বলল, আপনি এখানে? ইনাম গম্ভীর কণ্ঠে বলল, তোমার যে এখানে চাকরি হয়েছে সেটা আগে বলনি কেন? আপনি আমাকে জিজ্ঞেস করেননি, তাই বলিনি। ভয় পাবেন না, অফিসে কেউ জানবে না আমাদের সম্পর্কের কথা। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি কাউকে বলবো না। আমি আমি কি বলেছি তোমাকে না বলতে? সবাই জানলেও আমার কোনো অসুবিধা হবে না। প্রিয়তা কিছু না বলে ফ্লোরে থাকা খাবারগুলো পরিষ্কার করতেই যাবে, ইনাম বাধা দিয়ে বলল, তোমাকে এগুলো পরিষ্কার করতে হবে না, অফিসে ক্লিনার আছে, ক্লিনারটা পরিষ্কার করে নেবে। বলেই চলে গেল। ইনামের যাওয়ার দিকে প্রিয়তা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল। ইনাম নিজের কেবিনে এসে চেয়ারে বসলো। এই মেয়ে থেকে দূরে থাকতে চাইছে, কিছুতেই পারছে না। কোনো না কোনোভাবে এই মেয়ে ওর কাছে এসে পড়ছে, ওর সাথে জড়িয়ে যাচ্ছে,
বেবি রাগে মাথার চুল 2 হাত দিয়ে এলোমেলো করে দিল। প্রিয়তা নিজের চেয়ারে বসে আছে, লাঞ্চ ব্রেক প্রায় শেষের দিকে, অথচ এক দানাও ওর পেটে যে পড়েনি। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে থাকা গ্লাস থেকে পানি খেয়ে নিল। পানি খেতে খেতেই লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে। কাজে মনোযোগ দিবে হঠাৎ ইনাম এসে টেবিলের ওপর টিফিন বক্স রাখলো। প্রিয়তা অবাক হয়ে সামনে তাকিয়ে ইনামকে কিছু বলতেই যাবে, তার আগে ইনাম বলল, আমি তোমার খাবার নষ্ট করেছি, আমার কারণেই তোমার হাত থেকে খাবার পড়ে গেছে, এজন্যই খাবার দিয়েছি, খেয়ে নাও, নয়তো পরে ঝামেলা হবে, ভুলভাল কাজ করে রাখবে, এতে আমার কোম্পানির ক্ষতি হবে। বলেই প্রিয়তাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। অফিসের বস কিনা একজন স্টাফকে খাবার দিয়ে গেছে, এই বিষয়টা তারা হজম করতে পারছে না। ইনামের জন্য আনা খাবার ইনাম অন্য একজন স্টাফকে দিয়ে দিবে সেটা এসব ভাবতেই পারেনি। ও তো খাবারটা ইনামের জন্যই এনেছিল, ইনাম কিনা ওকে এভাবে অপমান করলো, সামান্য স্টাফকে দিয়ে দিল। রাগে গজগজ করছে, প্রিয়তার দিকে তাকিয়ে রইল এসা। রাত 8টা, প্রিয়তা অফিস থেকে বেরিয়েছে, বাস স্ট্যান্ডে বাসের জন্য বসে আছে সে। কিছুক্ষণ পরপর মশা কামড়াচ্ছে তাকে। শেষে বিরক্ত হয়ে বেঞ্চ থেকে উঠে বসলো। কিছুক্ষণ দাঁড়াতেই হঠাৎ একটা কিছু শব্দ শুনতে পেল। ব্রু কুঁচকে এলো তার। কিসের শব্দ আসছে? প্রিয়তা ভালো করে খেয়াল করতেই বুঝলো শব্দটা সামনে থেকে আসছে। এক পা করে এগিয়ে যেতে লাগলো সামনে। কাঁধে থাকা ব্যাগটাকে চেপে ধরে কিছু দূর এগোতেই দেখলো কয়েকটা ছেলে একটা মেয়েটাকে আটকে রেখেছে, ডিস্টার্ব করছে, মেয়েটাকে যেতেই দিচ্ছে না। প্রিয়তা হাসলো। কয়েক পা এগিয়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। ছেলেগুলো এভাবে হুট করে প্রিয়তাকে এগিয়ে আসতে দেখে কিছুটা ভরকে গেল। প্রিয়তা পাত্তা না দিয়ে মেয়েটার কাঁধ ধরে বলল, কি রে তুই এখানে? আমি তো খুঁজতে শেষ। তাড়াতাড়ি বাসায় যা, আম্মু তোর জন্য চিন্তা করছে। প্রিয়তার কথা শুনে মেয়েটা অবাক হয়ে তাকিয়ে রইল। ও তো প্রিয়তাকে চিনে না, তাহলে এসব কি বলছে? প্রিয়তা বুঝলো মেয়েটার অবস্থা, চোখের ইশারায় বলল চলে যেতে। মেয়েটা সুযোগ পেয়ে কিছু দূর দৌড়ে পেছনে ফিরল। যে ওকে সাহায্য করছে তাকে এভাবে বিপদে ফেলে যাওয়াটা অন্যায়। মেয়েটাকে থামতে দেখে প্রিয়তা বিরক্ত হলো। মেয়েটা আবার থামলো কেন? এখন যদি ছেলেগুলো ওকে আটকে ফেলে? কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি যা। কিছুটা চিৎকার করে বলল কথাটা। মেয়েটা চলে যেতেই প্রিয়তা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ছেলেগুলোর মধ্যে একজন বলল, কোথায় যাচ্ছ মামুনি? ওই মেয়েকে তো তাড়িয়ে দিলে, এখন তুমি নিজেও চলে যাচ্ছ। এতক্ষণ প্রিয়তা সাহস দেখালো, এখন মনে হচ্ছে বড্ড বড় করে ফেলেছে। আশেপাশে তাকালো, দেখলো অন্ধকার একটা গলির মধ্যে আছে সে। এই গলিতে কোনো মানুষের আসা যাওয়ার অস্তিত্ব নেই। বয়ে গলা শুকিয়ে আসছে প্রিয়তার। শুকনো ঠোঁটকে জিহ্বা দিয়ে ভিজিয়ে বলল, গলির সামনের দিকে পুলিশের গাড়ি দেখেছি আমি। তো 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 আমি যদি চিৎকার করে তাহলে ওরা এখানে এসে পড়বে। করো চিৎকার, মানা করেছে কি? প্রিয়তা বুঝলো ওদেরকে যা কিছু বলুক না কেন ওরা বিশ্বাস করবে না। ছেলেগুলো হেসে এগিয়ে আসছে। প্রিয়তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ছেলেগুলো ওর কাছে আসতেই প্রিয়তা চিৎকার দিয়ে সামনের আঙ্গুল দেখিয়ে বলল, পুলিশ। ছেলেগুলো চমকে পিছনে তাকিয়ে প্রিয়তা দৌড় দিল। প্রিয়তাকে দৌড়াতে দেখে ছেলেগুলোর মধ্যে একজন বলল, আরে বলদ, মেয়েটা পালিয়ে যাচ্ছে, ধর ওকে। প্রিয়তা দৌড়াতে দৌড়াতে পিছনে তাকিয়ে দেখলো ছেলেগুলো ওর পিছু পিছু দৌড়াচ্ছে। দৌড়ানোর গতি বাড়িয়ে দিল। প্রিয়তা মনে মনে কসম কাটলো আর জীবনও এই ঝামেলাতে জড়াবে না। পরক্ষণে নিজেকে নিজে বকলো, ওর কানেই তো একটা মেয়ে বেঁচে গেল, আরও কিনা এসব ভাবছে। সুযোগ বুঝে একটা গলিতে লুকিয়ে পড়ল প্রিয়তা। গলির সামনে এসে ছেলেগুলো প্রিয়তাকে না পেয়ে আশেপাশে তাকাতে লাগলো। কোথায় গেল মেয়েটা? সামনেই মনে হয়, চল। ছেলেগুলো সামনে যেতেই প্রিয়তা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটুর জন্য বেঁচে গিয়েছে সে। দৌড়ানোর কারণে জোরে শ্বাস নিচ্ছে। গলি থেকে একটু বের হয়ে আশেপাশে তাকিয়ে কাউকে দেখলো। হাঁটার জন্য রওনা দিতেই কেউ একজন কাঁধে হাত রাখতেই প্রিয়তা ভয়ে কেঁপে উঠল। কলেজায় সব পানি শুকিয়ে গেছে, আর বুঝি রেহাই হলো না। সেই ধরা পড়ে গেল। কি লাভ হলো এত দৌড়িয়ে? চোখ মুখ খিচে একটা শ্বাস ফেলে পিছনে তাকাতেই ইনামকে দেখে রাস্তায় বসে পড়ল। প্রিয়তাকে এই অবস্থায় দেখে ইনামের ভ্রু কুঁচকে গেল। মেয়েটার এই অবস্থা কেন? হাঁটু মুড়ে সামনে বসে পড়ল। কি হয়েছে? প্রিয়তা কথা বলার চেষ্টা করছে, কিন্তু ভয় আর দৌড়ানোর জন্য কোনো শব্দই মুখ থেকে বের হচ্ছে না। কথা বলছো না কেন? কি হয়েছে বলবে তো? এমন করছো কেন? শরীর খারাপ লাগছে? প্রিয়তা দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালো।
ইনাম প্রিয়তার হাত ধরে টেনে উঠালো। প্রিয়তা নিজেকে সামলে বলল, ঠিক আছে, আমি সামনে গাড়ি পার্ক করা আছে, চলো। লাগবে না, আমি নিজে যেতে পারবো। কিসে করে যাবে? বাসে করে। ইনাম রাগে দাঁতে দাঁত চেপে বলল, আমার গাড়িতে যেতে সমস্যা কোথায়? একজন স্টাফ হয়ে বসের গাড়িতে উঠবো? অফিসে কেউ দেখে ফেললে খারাপ মনে করবে না? তুমি আমার স্টাফ হওয়ার আগে আমার বউ হয়েছো। কে কি মনে করলো তাতে আমার কিছু আসে যায় না। ইনামের কথা শুনে প্রিয়তা হাসলো। প্রিয়তার হাসি দেখে ইনাম বলল, হাসার কি হলো? হাসছো কেন? প্রিয়তা হাসি থামিয়ে বলল, আপনি আমাকে কি নিজের ওয়াইফ মনে করেন? কথাটা শুনে হাসি পেল। প্রিয়তার কথা শুনে ইনামের মুখ চুপসে গেল। কথা বলতে বলতে হঠাৎ ছেলেগুলোর কথা বলার আওয়াজ শুনতে পেয়ে প্রিয়তা ইনামের হাত টেনে গলির ভিতরে ঢুকে পড়ল। হঠাৎ এমন ঘটনায় ইনাম বেবাচাকা হয়ে গেল। কি হয়েছে এভাবে টেনে? কথা শেষ করার আগেই প্রিয়তা হাত দিয়ে ইনামের মুখ চেপে ধরল, ফিসফিসিয়ে বলল, প্লিজ এখন কোনো শব্দ করবেন না, নইলে ধরা পড়ে যাব। ইনামের মাথায় আসলো না কিসের ধরা পড়ে যাওয়ার ভয় করছে প্রিয়তা। চোখে মুখে প্রিয়তার গরম নিঃশ্বাস পড়তেই ইনামের মাথা কাজ করা বন্ধ করে দিল। চোখ পড়ল ভয় পাওয়া প্রিয়তার দিকে। চোখ মুখ খিচে কি যেন বিড়বিড় করছে। ব্যাস, এই অবস্থায় প্রিয়তাকে দেখে ইনামের হার্টবিট করা থেমে গিয়েছে। সে এক দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। পরক্ষণে এই বিষয়টা মাথায় আসতেই ইনাম মুখ ঘুরিয়ে ফেলল অন্যদিকে। সে কি করছে? প্রিয়তার প্রেমে পড়ে যাচ্ছে? এটা মোটেও উচিত না। ওর কোনো অধিকার নেই প্রিয়তার প্রেমে পড়ার, ওকে ভালোবাসার। ছেলেগুলো যেতেই প্রিয়তা ইনামের দিকে থেকে সরে আসলো। গলি থেকে বের হয়ে সামনে হাঁটতে হাঁটতে বলল, আজকে সবার সামনে আপনি খাবার দিয়েছেন বলে সবাই অলরেডি কৌতূহল হয়ে আছে। ওদের কৌতূহল আর বাড়বেন না। ইনাম কিছু বলতে যেও বলতে পারল না। প্রিয়তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। প্রিয়তা বাস স্ট্যান্ডে আসতে আসতে ভাগ্যবশত একটা বাস পেয়ে গেল। বাসে উঠে মাঝের একটা সিটে বসলো। কিছুক্ষণ বসে থেকে ব্যাগ থেকে একটা ইয়ারফোন বের করে কানে গুঁজে সিটে হেলান দিয়ে মাথা এলিয়ে দিল। ইনাম গাড়ি চালাচ্ছে আর বাসে থাকা প্রিয়তার দিকে তাকাচ্ছে। প্রিয়তা জানালার বাইরে তাকাতলে হয়তোবা গাড়িতে করে ফলো করে ইনামকে দেখতে পেত। ইনামের মাথায় এটাই আসছে না মেয়েটা তখন ওইখানে কি করছিল, আর ওইভাবে ভয় পেয়েছিল কেন, আর একটু হলো বোধহয় হার্ট অ্যাটাকই করে ফেলতো। ভেবেই আবার বাসে থাকা প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তার চোখ বন্ধ করে গান শুনতে ব্যস্ত। একটা দীর্ঘশ্বাস ফেলল ইনাম। কে বলবে এই মেয়ে একটু আগে ভয় পেয়েছিল? প্রিয়তা বাসায় আসার একটু পরেই ইনাম বাসায় আসলো। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে গ্লাসে ঢেলে গ্লাসে পানি খেয়ে নিল, প্রিয়তার দিকে তাকিয়ে ও খাবে কিনা। প্রিয়তা এগিয়ে এসে নিজেই গ্লাসে পানি নিয়ে খেলো। খালি গ্লাসটা টেবিলের উপর রেখে ইনামের দিকে তাকিয়ে বলল, আমাকে আপনার ঠিক কী কারণে পছন্দ না সেটা কি বলবেন? আসলে বাসায় ফেরার সময় সারাটা রাস্তায় এই চিন্তায় মাথায় গুড়গুড় করছে, ইভেন অফিসেও। ইনাম চুপ করে রইল। এর উত্তর ওর কাছে নেই, থাকলেই না দিবে। ইনামকে চুপ করে থাকতে দেখে প্রিয়তার চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা, আপনি কি মেয়ে পছন্দ করেন না, ছেলে পছন্দ করেন? কিছু একটা ভেবেই মুখে হাত দিয়ে বলল, আপনি আপনি কি ওই যে এলজিবিটি এই গ্রুপের সদস্য আপনি? ইনাম অবাক হয়ে গেল প্রিয়তার কথা শুনে। কিসব বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আপনি গিয়েও আমার অন্য কোনো মেয়েকে পছন্দ করেন না, তাহলে আমাকে না পছন্দ করার কারণ কি? যে কারণেই থাকুক না কেন, মোট কথা তোমাকে আমার পছন্দ না। মা বাবার কারণে বিয়ে করেছি বলেই ইনাম চলে গেল। ইনামের যাওয়ার দিকে হা করে তাকিয়ে থাকলো প্রিয়তা। ইনামের কথা বলাটাও ওর মাথার উপর দিয়ে গিয়েছে। পরের দিন সকালে নাস্তা শেষে ইনাম হাতে ঘড়ি দিয়ে বলল, আমার সাথে গাড়িতে করে যাবে। প্রিয়তা কথাটা শুনে বলল, লাগবে না, থ্যাঙ্কস, আমি বাসে করে যেতে পারবো। ইনাম প্রিয়তার দিকে তাকিয়ে বলল, আমার গাড়িতে করে গেলে তোমার কি প্রবলেম? আমি তো বলেছি অফিসের স্টাফটা দেখলে আমি ওদেরকে কৈফিয়ত দিব। প্রিয়তার দরজার সামনে গিয়ে জুতা পরতে পরতে বলল, তার আর দরকার হবে না। যেখানে আপনি আমাকে পছন্দই করেন না সেখানে অফিসের মানুষরা কৈফিয়ত কেন দিতে যাবেন? আমার বাসে করে যেতে কোনো অসুবিধা হয় না। ছোটবেলা থেকেই বাসে চড়ে এসেছি, এখন বরং গাড়িতে চলতেই আমার অসুবিধা হবে। গেলাম আমি। আপনি দরজা লক করে গ্যারেজ থেকে গাড়ি বের করে তারপর অফিসে আসুন। প্রিয়তার উপর রাগ হলো ইনামের। এই মেয়ে এত ঘাটতারা কেন? একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। জুতা পরে টেবিলের উপর থেকে চাবির রিং নিয়ে দরজা লক করে বেরিয়ে গেল।
প্রিয়তা বাসে উঠে একটা সিটও খালি পেল না। অজ্ঞতা না চাইতেও দাঁড়িয়ে থাকতে হলো ওকে। হঠাৎ ব্যাগে থাকা মোবাইল তীব্র শব্দে বেজে উঠতেই এক হাতে সামনে থাকা সিট ধরে অপর হাতে ব্যাগ থেকে মোবাইলটা বের করতে দেখলো সেখানে হাবিবা নামটা জ্বলজ্বল করছে। মুখে হাসি ফুটে উঠল প্রিয়তার। ফোন কল রিসিভ করে প্রিয়তা বলল, আমি এখন অফিসে যাচ্ছি, বাসায় ফিরে তোর সাথে কথা হচ্ছে, কেমন? কল কেটে ব্যাগে রাখতে যেতেই বাসের ব্রেকে প্রিয়তার হাতের বাঁধন ঠিক ঢিলে হয়ে গেল, প্রায় পড়েই যাচ্ছিল। এমন সময় হঠাৎ কেউ প্রিয়তার হাত ধরে ফেলল। প্রিয়তার দাঁড়িয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর একটু হলেই পড়ে যেত। সামনে লোকটার দিকে তাকিয়ে হাসি মুখে ধন্যবাদ জানিয়ে সামনে ফিরতেই মনে হলো ইনামকে দেখেছে। কিন্তু উনি বাসে কি করে আসবে? শিওর হওয়ার জন্য আবারও ভ্রু কুঁচকে পাশে তাকাতেই মুখ হাঁ হয়ে গেল প্রিয়তার। অবাক হয়ে দুই হাতে মুখ চেপে ধরল। ও কি সত্যি ইনামকে দেখেছে? সিট ধরল, নইলে আবার পড়ে যাবে। মুখ থেকে হাত সরিয়ে বলল, আপনি এখানে কিভাবে? ইনাম বিরক্ত হয়ে বলল, তুমি যেভাবে এসেছো ঠিক সেভাবে। তা থতমত খেয়ে গেল। আসলে কি প্রশ্ন করেছে সে? মিনমিনিয়ে বলল, আমি এটা বলতে চাইনি। আপনি গাড়িতে করে না এসে বাসে কেন এসেছেন? গাড়ির কি যেন সমস্যা হয়েছে? স্টার্ট নিচ্ছিল না, আর সময়ও ছিল না হাতে, তাই না চাইলেও বাসে উঠা লাগলো। ও আচ্ছা। কিছুক্ষণ চুপ থেকে বলল, আগে বাসে উঠেছিলেন নাকি এটাই ফার্স্ট? বাসে বাসে উঠেছি এর আগেও, যখন দূরে যাওয়া লাগতো, তবে এমন বীর লোকাল বাসে আজই ফার্স্ট উঠেছি। তো বাসে যাওয়ার ফিলিংস কেমন? জঘন্য। এই ভিড় বাসে যাও তুমি। ঠিকমতো দাঁড়ানোও যাচ্ছে না। বাসের ফার্স্টের দিকে ছিলাম, ধাক্কা খেতে খেতে বাসের লাস্ট এসে পড়েছি। প্রিয়তা খেয়াল করে দেখলো আসলে বাসের একদম পিছনে এসে পড়েছে ওরা। ইনাম তো লাস্টের সিটের কাছে দাঁড়িয়ে আছে। প্রিয়তা আর কিছু না বলে সামনে তাকিয়ে রইল। হঠাৎ খেয়াল করলো পাশে থাকা একটা ছেলে বারবার ইচ্ছে করে ওর গায়ে ঢলে পড়ছে। প্রথমে ভেবেছিল হয়তোবা এমনি বীরের কারণে ধাক্কা খেয়ে গা লাগছে, কিন্তু প্রিয়তা ভালো করে খেয়াল করতেই দেখলো ছেলেটার পাশে অনেক জায়গা খালি, বুঝতে বাকি রইল না ছেলেটা ইচ্ছে করেই এমন করছে। রাগে দাঁতের দাঁত চেপে বলল, একটু সরে দাঁড়ান, ওই পাশে তো খালি আছে। ছেলেটা পাশে তাকিয়ে না দেখার ভান করে বলল, কই, আমি তো কোনো খালি দেখছি না, ফালতু কথা বলবেন না। আপনি বারবার আমার গায়ে এসে পড়ছেন, ওইখানে খালি থাকা সত্ত্বেও। আপনি বেশি বুঝেন। বাসে উঠলে একটু ধাক্কাধাক্কি হবেই। এই সত্যিটা না মানতে চাইলে গাড়ি নিয়ে যান। বাসে ওঠার কি দরকার? প্রিয়তা রেগে উত্তরে কিছু বলতেই যাবে, ইনাম থামিয়ে দিল। আমার জায়গায় এসো, আমি তোমার জায়গায় এসে দাঁড়াচ্ছি। হাত টেনে প্রিয়তাকে নিজের জায়গায় নিয়ে দাঁড় করালো। ইনাম গেল ওই ছেলেটার পাশে। ছেলেটার দিকে তাকিয়ে একটা ধাক্কা দিয়ে কিছুটা দূরে ঠেলে দিয়ে বলল, এবার খালি জায়গায় দেখতে পাচ্ছেন? ইনামের কথা শুনে ছেলেটার মুখ শুকিয়ে গেল। বাসের সবাই ওর দিকে তাকিয়ে আছে বলে লজ্জায় অপমানে বাস থামিয়ে বাস থেকে নেমে গেল। ঘাড়তারামি না করে ঠান্ডা মাথায় কিছু কিছু বিষয় সলভ করতে হয়। সব জায়গায় ঘাড়তারামি মানায় না। সবাই তো আর আমি না যে তেরা তেরা কথা শুনবে। সামনে তাকিয়ে ইনাম কথাটা বলল। কথাটা শুনে প্রিয়তা বলল, কথাটা কি আপনি আমাকে বললেন? না, বাসের বাকি মানুষগুলোকে বলেছি। তুমি কি ঘাড়তারা নাকি? প্রিয়তা উত্তরে কিছু বলতেই যাবে, ইনাম প্রিয়তার হাত ধরে বলল, অফিসের কাছাকাছি এসে পৌঁছেছি, নামতে হবে। ইনাম হাত ধরতেই প্রিয়তা স্তব্ধ হয়ে গেল। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। প্রিয়তা চুপচাপ ইনামের সাথে বাস থেকে নেমে গেল। ইনাম যখন খেয়াল করলো সে প্রিয়তার হাত ধরে আছে, তাড়াতাড়ি হাত ছেড়ে বলল, সরি, অফিসে লেট হয়ে যাচ্ছে, চলো। আপনি আগে যান। কেন? আপনার সাথে করে অফিসের ভেতর ঢুকলে সবাই খারাপ মনে করবে। তোমার কি মনে হচ্ছে না তুমি এবার একটু বেশি বাড়াবাড়ি করছো? না, আমি যা করছি ঠিকই করছি। ইনাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি আগে যাও। থ্যাংক ইউ। প্রিয়তা চেয়ারে বসে কাজ করছিল। হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে বলল, ইনামের সাথে তোমার কিসের সম্পর্ক? প্রিয়তা অবাক হয়ে এসার দিকে তাকালো। কত বড় সাহস ওর, হাজবেন্ডকে নাম ধরে ডাকছে, যেখানে ও বউ হওয়া সত্ত্বেও ইনামের নাম ধরে ডাকেনি। কি হলো, কিছু বলছো না কেন? প্রিয়তা এসার থেকে চোখ ফিরিয়ে কাজ করতে করতে বলল, বস আর স্টাফের সম্পর্ক। মনে হলো কথাটা শুনে এসা খুশি হয়েছি, তবুও জিজ্ঞেস করলো, তাহলে গতকাল ইনাম তোমাকে খাবার এনে দিল কেন? ওনার সাথে ধাক্কা লেগে আমার খাবার পড়ে গিয়েছিল, তাই দায়িত্ববোধ থেকে এনে দিয়েছে। ইনামকে ফাঁসানোর চেষ্টা করবা না, ও
ওর থেকে 100 মাইল দূরে থাকবা। তোমাদের মতো মেয়েকে আমার চেনা আছে। বড়লোক কোনো ছেলেকে ফাঁসাতে 1 সেকেন্ডও টাইম লাগে না। আপনার কথাটা মাথায় থাকবে। এশা হেসে বলল, গুড গার্ল। আমার একটা প্রশ্ন আছে, করতে পারি? এশা নিজের সিটে ফিরে যাচ্ছিল। প্রিয়তার কথা শুনে থেমে পিছনে ফিরে বলল, কি প্রশ্ন? প্রিয়তা হাতে থাকা কাগজ টেবিলের উপর রেখে এশার দিকে ফিরে বলল, আমার জানা মতে আপনিও আমার মতোই এই অফিসে স্টাফ। তাহলে একজন স্টাফ হয়ে বসের নাম ধরে যদি কি করে রাখছেন জানতে পারি? প্রিয়তার কথা শুনে এশা হেসে প্রিয়তার সামনে এসে বলল, আমি আর ইনাম ছোটবেলার ফ্রেন্ড, বলতে পারো ক্লাস 1 থেকে। আমাদের পরিচয়, ওকে আমি ইনাম বলে ডাকতেই পারি। সবচেয়ে বড় কথা, ও নিজে আমাকে পারমিশন দিয়েছে। আশা করি তোমার মনে থাকা কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি আমি। কথাটা শুনে প্রিয়তার মুখ কালো হয়ে গেল। কই, উনি তো বলেননি যে ওনার মেয়ে বন্ধু ছিল? এই মেয়েটার জন্যই বুঝি তাকে ইগনোর করছে ইনাম। এছাড়া আর কি কারণ হবে? প্রিয়তার মুখে আদার নামতে এশা হেসে বলল, আমার মনে হয় আসলে ইনাম তোমাকে দয়া করে আমার রান্না করা খাবার দিয়েছে। ও আবার আমার হাতের রান্না অনেক পছন্দ করে। কয়েক মিনিটেই 2-3 প্লেট খেয়ে ফেলে। আমি ওকে শুধুই সন্দেহ করছিলাম। বাই দা ওয়ে, টিফিন বক্সটা ফেরত দিও। দেখুন, আমি আপনার দেওয়া খাবার তো আর ফেরত দিতে পারবো না, কারণ এটা আমি খেয়ে ফেলেছি। এতক্ষণে আমার পেটে হজমও হয়ে গেছে, তাই আমি খাবারের বিল পরিশোধ করতে চাচ্ছি। এসে অবাক হয়ে বলল, মানে? মানে আমি যেহেতু আপনার খাবার খেয়েছি সেটার বিল পরিশোধ করতে চাইছি। কত টাকা দিলে বিল পরিশোধ হবে? এশা রেগে বলল, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমার টাকার এত প্রয়োজন পড়েনি যে তোমার কাছ থেকে টাকা নিতে হবে। প্রিয়তা হেসে বলল, ও তাই নাকি? আপনি যেভাবে বারবার আমার কাছে এসে খাবারের কথা বলছেন, মনে হলো আপনার খাবার আমি খাইনি, কোনো গুরুত্বপূর্ণ সম্পদ খেয়ে ফেলেছি। সেই খাবার ছাড়া আপনি অচল। ওই খাবারটাই মনে হয় আপনার বাঁচার শেষ সম্পদ ছিল। তুমি কিন্তু বেশি বার বেড়ে যাচ্ছ। প্রিয়তা না বোঝার ভান করে বলল, আমি যা সত্য তাই বলেছি। এখানে বেড়ে যাওয়ার সম্পর্ক কি? এশা রেগে প্রিয়তার গালে থাপ্পড় দিতে গেলে প্রিয়তা এশার হাত ধরে ফেলল। আমি আপনার কোনো চাকর না যে আপনি আমার গায়ে হাত তুলবেন, কিংবা ম্যাডামও নন। মনে রাখবেন, আপনি আমার মতোই ওই অফিসের জাস্ট একজন স্টাফ। তাই আমাকে নিজের পিয়ের মতো ট্রিট করবেন না। আমি আপনার আন্ডারে কাজ করছি না, সুতরাং নিজেকে কন্ট্রোল করুন। বলে হাত ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়ল। কম্পিউটারে টাইপ করতে করতে বলল, আপনার কথা বলা শেষ হলে যেতে পারেন, আমার কাজ আছে। এশা আশেপাশে তাকাতেই দেখলো অফিসের সবাই ওর দিকে তাকিয়ে আছে। কিছু বলতে যেও বলতে পারলো না। দাঁত কিরমির করে বলল, তোমাকে আমি পরে দেখে নিব। তোমার মতো বেয়াদব অসভ্য মানুষ কি করে অফিসে কাজ করে সেটা আমি দেখে ছাড়বো। এশার কথা শুনে প্রিয়তা হাসলো। হেসে বলল, বেয়াদব অসভ্যতার কোনো তো এখনো কিছুই দেখেননি। একবার দেখানো শুরু করলে শুধু দেখতেই থাকবেন, থামার আর নামগত থাকবে না। প্রিয়তা কাজ করতে করতে খেয়াল করলো ওর অনেক ঠান্ডা লাগছে। হঠাৎ ঠান্ডা লাগার কারণ খুঁজে পেল না। জ্বর উঠবে নাকি? গায়ের ওড়নাটা ভালো করে সারা গায়ে পেঁচিয়ে নিল, তবুও ঠান্ডা কমছে না। ভাবলো এসির পাওয়ার কমাবে। পর মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলালো, ওর ঠান্ডা লাগছে বলে এসি কমালে তো অনেকের অসুবিধা হবে। তাই দাঁতে দাঁত চেপে কাঁপতে কাঁপতে কাজ করতে লাগলো। ইনাম ফাইল দেখতে দেখতে হঠাৎ নজর গেল সামনে থাকা কাচের দিকে। ওর একদম সোজা বরাবর প্রিয়তার সিট, যার ফলে কাচের দিকে তাকাতেই প্রিয়তাকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। ইনাম তাকাতেই দেখলো প্রিয়তা কাঁপতে কাঁপতে গায়ে ওড়না পেঁচাচ্ছে। শীত লাগছে নাকি ওর? আজব, এই গরমে কার শীত লাগে, তাও এই ভরা দুপুরে? ইনাম বসা থেকে উঠে দাঁড়ালো। ভাবলো কাউকে বলবে এসি কমাতে। পরক্ষণেই ভাবলো না থাক, পরে আবার কি না কি মনে করে। যেহেতু প্রিয়তা নিজে চাইছে ও সম্পর্কটাকে গোপন রাখতে, সেখানে ও কি করে মানুষটাকে বলে বেড়াবে। তাই কেবিন থেকে বের হয়ে কিছুতে হেঁটে এসি রিমোট নিয়ে পাওয়ার কমিয়ে দিতে দ্রুত পায়ে চলে আসতে নিলেই একজন স্টাফ বলল, স্যার আপনি? ইনাম থতমত খেয়ে নিজেকে সামলিয়ে বলল, দেখছিলাম কেউ কাজে ফাঁকি দিচ্ছে নাকি। যান যান, এগিয়ে যান, কাজ করুন। বলি নিজের কেবিনে দ্রুত পায়ে হেঁটে এলো। যাক বাবা, প্রিয়তা ওকে দেখেনি, দেখলে বুঝে ফেলতো। হঠাৎ ঠান্ডা কমতেই প্রিয়তা অবাক হয়ে গেল। ওর কি ঠান্ডা কমে গেল নাকি এসির পাওয়ার কমে গেল? যেটাই হোক, মনে মনে খুশি হলো। এতক্ষণে ঠান্ডায় পুরো জমে যাচ্ছিল, আর একটু থাকলে নির্ঘাত বরফ হয়ে যেত। খুশি মনে নিজের কাজে মন দিল। রাতে প্রিয়তা অফিস থেকে কাজ করে রাস্তায় দাঁড়ালো। রাস্তা পার হবে সে হঠাৎ পাশে এসে কেউ দাঁড়িয়েছে টের পেতেই পাশ ফিরে তাকাতেই ইনামকে নজরে এলো।
ইনামকে দেখা মাত্রই সকালে এশার কথাগুলো মনে পড়ে গেল। এশার বলা কথাগুলো মনে পড়ে গেল। মুখ ফিরিয়ে নিল ইনামের থেকে। গাড়ি একটু কমতেই প্রিয়তা রাস্তা পার হওয়া শুরু করলো। রাস্তা পার হয়ে অপর পাশে যেতেই পিছনে ফিরে তাকাতে দেখলো ইনাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। মাথায় হাত চেপে চোখ মুখ খিচে ভ্রু কুঁচকে এলো প্রিয়তার। লোকটার আবার কি হলো? একটু আগেই তো ভালো ছিল। ভাবনার মাঝখানে দেখলো একটা ট্রাক সজোরে ইনামের দিকে এগিয়ে আসছে। কাঁধে থাকা ব্যাগটা পড়ে গেল রাস্তায়। দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলল, ইনাম সরে যান, আপনার পিছনের গাড়ি। ইনাম প্রিয়তার কথার কোনো প্রতিক্রিয়া করলো বলে মনে হলো না। ও ওর মতোই মাথা চেপে দাঁড়িয়ে আছে। প্রিয়তা দৌড়ে এসে ইনামকে 2 হাত ধরে সাইডে নিয়ে আসতেই দুজনের রাস্তা পড়ে গেল। এতক্ষণে ইনামের হুঁশ এসেছে। পাগল আপনি? রাস্তার মাঝখানে এভাবে দাঁড়ায় কেউ? আমি ঠিক সময় না আসলে কি হতো? জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে বলল, কি হয়েছিল? ওইভাবে রাস্তায় দাঁড়িয়েছিলেন কেন? শরীর খারাপ লাগছিল? ওই মাথাটা ব্যথা করছিল। এখনো ব্যথা করছে? না। প্রিয়তা বসা থেকে উঠে দাঁড়িয়ে ডান হাত বাড়িয়ে বলল, উঠুন। ইনাম প্রিয়তার হাত না ধরেই উঠে দাঁড়ালো। প্রিয়তার মুখ কালো হয়ে গেল। লোকটার ওর হাতও ধরতে চায় না। ওর হাতে কি ময়লা লেগেছিল যে ধরল না। বাসে করে কি যেতে পারবেন নাকি ট্যাক্সিতে করে যাবেন? কিছু একটা ভেবে বলল, আপনি এই শরীর নিয়ে তো বাসে যেতে পারবেন না। আপনি দাঁড়ান, আমি ট্যাক্সি ব্যবস্থা করছি। ট্যাক্সি ডেকে এনে ইনামকে ধরে বসাতে যাওয়ার জন্য হাত বাড়াতেই ইনাম বাধা দিয়ে বলল, আমি পারবো। বলে গাড়ির দরজা খুলে সিটে বসলো। প্রিয়তা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও সিটে বসলো। আপনার মাথা ব্যথা কি আজকে বাসে চড়ার কারণে হয়েছে? না, মাঝে মাঝে কাজের চাপে ব্যথা হয়। এটা তেমন ব্যাপার না, এর আগেও হয়েছে। তাহলে তো আপনাকে গাড়ি নিয়ে বের হতে দেওয়াটা ঠিক হবে না। যদি ড্রাইভ করার সময় আপনার এভাবে মাথা ব্যথা হয় তাহলে অ্যাক্সিডেন্ট করে বসবেন। আপনি ড্রাইভার রাখার ব্যবস্থা করুন। ভালো ড্রাইভার পাওয়া কি এতই সহজ? তাও ঠিক, কিন্তু ততদিন আপনাকে একাও ছাড়া যায় না। কিছুক্ষণ পর কিছু একটা ভেবে বলল, আপনি এক কাজ করবেন, যতদিন ড্রাইভার না পান ততদিন আমার সাথে অফিসে যাবেন। কিন্তু তুমি তো বলেছ অফিসের কেউ দেখে ফেললে ঝামেলা হবে। আজকের মতো করেই যাব, আর যাওয়ার পথে একে অপরের সাথে কোনো কথা বলবো না। তাহলেই তো বুঝবে না। প্রিয়তার কথা শুনে ইনাম কিছু না বলে জানালার বাইরের দিকে তাকিয়ে রইল। বাসায় পৌঁছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল প্রিয়তা। তোয়াল দিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় গিয়ে ভেজা তোয়াল মেলে দিয়ে রুম থেকে বের হতেই ইনাম ডাক দিল। প্রিয়তা পিছনে ফিরতেই, এই গল্পটা চলবে, আর এই গল্পটা অনেক সুন্দর একটি গঠনমূলক গল্প, এবং অবশ্যই এই গল্পটার জন্য একটি মন্তব্য করবেন যাতে করে আরও ইন্সপায়ার হই আপনাদেরকে নতুন নতুন গল্প উপহার দেওয়ার জন্য। তো এই গল্পটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসবেন। এই চ্যানেলটি আপনাদের হাত ধরে এগিয়ে নিতে চাই। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।